পদার্থবিজ্ঞান শিখতে আসছো, নিজের জীবনে বিভিন্ন ঘটনার সাথে মিলাতে পারছো না, তাহলে কোনোদিনও হয়তোবা পদার্থবিজ্ঞানে বেশি নাম্বার পাওয়া সম্ভব না। আমি আজকে দুইটা বিষয়ের সাথে একটু প্রাসের সূত্রগুলোকে মিক্স করতে চাচ্ছি। আসলে সেটা হলো ফুটবল খেলা বা ক্রিকেট খেলা। তোমরা অনেকেই অনেক প্লেয়ারের নাম জানো। ম্যাক্সওয়েল, আমি একটা ভিডিওর ছোট কার্ড দিয়েছিলাম ম্যাক্সওয়েলের ব্যাটিং এর। এই যে তারা ব্যাটিং করে, খেলাধুলাও কিন্তু এই প্রাসের ব্যবহারগুলো করা যায়। অনেক ব্যাটসম্যান দেখবা, বিশেষ করে তোমরা অনেকের নাম জানো, যাই হোক বাদ দিই, শট করার সময় বল কিন্তু পিছে কট আউট হয়ে যাচ্ছে, কেউ আস্তে শট করতেছে। বিশেষ করে আমার রোহিত শর্মার কথা বলবো, সে আস্তে শট করতেছে, সেটা চলে যাচ্ছে। এবি ডিভিলিয়ার্সের কথা যদি বলি, তারাও দেখবা যে হালকা ঘুরে যাচ্ছে, 360 ডিগ্রি প্লেয়ার যাকে বলে, সুন্দর বল কিন্তু 6ও হচ্ছে, 4 হচ্ছে কম শক্তিতে। ম্যাক্সওয়েলের কথা যদি বলি, তা ওটা তো অবশ্যই বল হিটিং যতই জোরে হোক না কেন কিন্তু 6 কিন্তু হচ্ছে। তার মানে কেন বিভিন্ন প্লেয়ার ভালো শট করেও পারছে না, আবার অনেকে পারছে, এই যে ব্যাপারটা। আবার যারা ফুটবল খেলা অনেক দেখো, আর নিশ্চয়ই দেখেছো CR7 কিভাবে ফুটবল কিক করে, কতটুক জোরে করে। কখনো দেখবা মেসি শট করতেছে, পা দিয়ে কিক করতেছে, কিন্তু বলটা অনেক সময় দেখা যাচ্ছে ঘুরে গোল হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, তারা আসলে কি অন্যজন থেকে অনেক আলাদা? আসলে তা না। তারা ফিজিক্সটাকে হয়তোবা না বুঝে হলেও নিজের মধ্যে আয়ত্ত করে নিয়েছে। এই যে আয়ত্ত করে নেওয়া, ওই জিনিসটা তারা চিন্তা ভাবনা করে বুঝতে পেরেছে যে এইভাবে করলে হয়তোবা হবে। কারণ আমি আসলে ছোটবেলায় আমার ব্যাটটা অনেক, এটা ছোটবেলায় ব্যবহার করা, দেখতে অনেক ভালো না, অনেকদিন পরে খুঁজে পেয়েছি। যাই হোক, ব্যাট দিয়ে এই যে শর্ট করছি আমরা, আমি নিজেও খেলাধুলা পছন্দ করি। এই যে শর্ট করার সময় আমরা কোন অ্যাঙ্গেলে শর্ট করলে কোন দিকে বেশি বল যাবে, এই যে যাওয়াগুলো, এগুলোও কিন্তু আসলে খুব নির্ভর করে। ইভেন বলাররা বল সুইং করার সময় এগুলোর দিকে একটু একটু খেয়াল রাখে। তো যেহেতু শর্ট করাটাই অনেকটা, বলকে আঘাত করাটাই অনেকটা প্রাসের গতিপথ, যাকে আমরা প্যারাবোলা বলছি, তার সাথে মিলে যায়। তো তার মানে আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলায়, আমি এটাই বোঝাতে যাচ্ছি, আমরা কিন্তু প্রাস ব্যবহার করতে পারি। এখন যদি তোমরা এই ব্যবহারটা করতে চাও, তাহলে বলবো যে হ্যাঁ, এটা নিয়েও তাহলে কিছু আলোচনা করা যাক। তো ধরো আমি একটু ফুটবল নিয়েই বলি, যেহেতু ফুটবলে বলটা ধরে নিলাম স্থির ছিল, এই স্থির বলটিকে মেসি কোনো কারণে ধরে নাও কিক করেছে। এখন এই কিক করার জন্য আমি একটা গতিপথ আমরা আগের মতো কল্পনা করি। ধরো এটা হলো সেন্টার পয়েন্ট, এই বিন্দু হতে বলটি কিক করা হবে। তো ধরো এখানে সে থিটা কোণে নিক্ষেপ করেছে বা কিক করেছে, ধরলাম থিটা দিলাম। সে যখন কিক করেছে তখন বেগ হয়তো বা V0 ছিল। দুই ধরনের প্রশ্নের কথা আমি এখানে বলতে চাবো। একটি হলো যে কিছু সময় বলতে টি সময় আমরা বের করা শিখে গিয়েছি, তো মনেই আছে তোমাদের, যে x পরিমাণ দূরে, আনুভূমিকে x পরিমাণ দূরে এবং উল্লম্ব y পরিমাণ, এই যে দুইটা ব্যাপার, এগুলো কিন্তু আমরা বের করা শিখেছি পূর্বে। এখন আমি যেটা আসলে বলতে চাচ্ছি, এই যে সে এতটুকু দূরত্ব অতিক্রম করলো, এরপরে নিশ্চয়ই সে একটা বিন্দু পর্যন্ত পৌঁছে যায়। ধরে নাও এখানে আমরা ছবি তুলেছি, ফুটবল দিয়ে কিক করেছে মেসি, ছবি তুলেছে। এখানে আসলে এখন কি ঘটতেছে, এই যে ঘটনাটা, এখানে যে ব্যাপারটি হচ্ছে, যে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এটা যদি একটা এক্স অক্ষ হয়, এই এক্স অক্ষকে তুমি যদি এখানে উপরে কল্পনা করো, আমরা যে ব্যাপারটা করি, ফিজিক্স কিন্তু আসলে আপেক্ষিক বিষয়, তোমাকে নিজে আঁকতে পারতে হবে, এমন কি ওটা কল্পনা করে নিয়ে আসতে হবে। যেমন এক্স অ্যাক্সিস যদি সবসময় এক্স অ্যাক্সিস এখানেই থাকে, তাহলে তুমি কখনো আসলে মূল ভ্যালুগুলো কল্পনা করে আনতে পারবে না। তো আমি ধরে নিলাম যে এটা এই বরাবর এক্স অ্যাক্সিসটা চলে গেছে, ধরে নিলাম এটা x1 2 হাবি যাবি কিছু একটা দিয়ে দিও। এখানে আসলে কি ঘটছে দেখো, এখানে যেটা সূক্ষ্মকোণটা থিটা ছিল, কোনোদিনও কিন্তু টি সময় পর, আমি বলতে চাচ্ছি টি সময় পর, এখানে কিন্তু সেই থিটাটা আর এক্সিস্ট করতেছে না। হয়তো বা এটা ধরো বিটা হয়ে গেছে, কোনটা হয়তো বা কিছু পরিমাণ কমবে, কমাই আসলে উচিত। এই যে কমে যাচ্ছে ব্যাপারটা, এখন এই কমে গিয়ে তাহলে কত হলো, এটা কিভাবে নির্ণয় করব? আবার একটা বিষয় আসতেছে যে আমি যখন ফুটবলটা এই বিন্দুতে মেসি কিক করেছিল, তখন তার বেগ যে V0 ছিল, সেটা কি আদৌ টি সময় পরে ওই একই পরিমাণ আছে? এটা কি হওয়া উচিত? তাহলে আমি দুইটা প্রশ্ন বের করতে চাচ্ছি। আসলে ধরে নাও যে এটা একটা এ বিন্দু, তো এ বিন্দুতে ফুটবলটির বেগ কত? আর দুই নাম্বার আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি, যে এ বিন্দুতে ফুটবলটি ভূমির সাথে কত কোণ করে আছে, কত কোণে আছে? তো এই যে দুইটি সূত্র বের করার জন্য আমরা দুইটা ছোট প্রতিপাদন করার চেষ্টা করব। ঘটনাটা যদি রিয়েলাইজ করতে পারো, অথবা কখনোই ভুলবে না,
ভুলবে তো না, আর খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথমটা করা যাক, আসলে আমি বেগটা নির্ণয় করার চেষ্টা করি। তো তোমরা ভালোভাবেই জানো যে প্রাসের গতিপথ হলো দ্বিমাত্রিক, যেহেতু ঘটনাটি দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক ঘটনায় যারা যারা ভেক্টর রাশি তাদের অবশ্যই দুইটা উপাংশ থাকতে হবে। এখন যেহেতু বেগের কথা বলছি, বেগ একটা ভেক্টর রাশি, তার মানে বেগেরও দুইটা উপাংশ থাকবে, অর্থাৎ একটা বেগ হলো ভি এক্স বরাবর কনস্ট্যান্টলি যেতে থাকবে, আর একটা বি ওয়াই সেটা হলো উপরের দিকে ফুটবলটিকে নিয়ে যেতে সাহায্য করবে। এই ভি এক্স এবং ভি ওয়াই এর সমন্বয়ে হয়তোবা এই বিন্দুতে যাকে পাওয়া যাবে সেটা হলো বি ভি, মানে যেটা আমাদের চোখে দৃশ্যমান। আর ফিজিক্সের চোখে দেখে নিজে আগে ভি এক্স এবং ভি ওয়াই এই দুইটি কিন্তু দৃশ্যমান করতে হবে, সেটা আমরা দেখি না। ফুটবল যখন কিক করে আমরা এটা দেখি না। ধরো এখানে এবিডি বিলাস বল শট করেছে, ঠিক একই অবস্থা, মানে আমি বলতে যাচ্ছি খুব কম সময় হয়তোবা হয়, তো খুব কম সময়ের জন্য হয়তোবা মানে বল এবিডি বিলাস শট করার পরে তার ওই কম সময়ের পর বলটি আসলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে আছে এরকমও আসতে পারে। মানে প্রশ্নটা একটু কল্পনা করা যাক, যে কোনো রকমই কিন্তু হতে পারে। তো আমরা ভি বের করার উদ্দেশ্যে আছি এখন আমাদের। তাহলে প্রথমে তোমরা নিশ্চয়ই হয়তো বা বুঝতে পেরেছো ভি এক্স এবং ভি ওয়াই আলাদা আলাদা বের করতে হবে। যদি আলাদা আলাদা বের করতে পারি সেই ক্ষেত্রেই কিন্তু আমরা ভিটি বের করতে পারবো, কারণ আমরা ভেক্টর কিন্তু কম বেশি পারি। তাহলে একটু খেয়াল করি, প্রথমে ভি এক্স বের করতে গিয়ে একটু মনে আসলো আমার কোন সূত্র ব্যবহার করব, সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। কেন এই সূত্রের কথা বললাম আমি আবারও বলছি, আগের সূত্রগুলোও করেছি আজও বলছি, সেটা হলো নিউটনের সূত্রগুলোকে কনভার্ট করেই কিন্তু আমরা এই সূত্রগুলো তৈরি করি। ঠিক আছে, এখন তোমাদের ওই আগের সেই চিল্লাপাল্লা একই যা বলছিলাম যে ভি এক্স নট মানে কি এটা মনে রাখতে হবে, সেটা হলো ভি নট কস থিটা, এটা ভোলা যাবে না। ভি ওয়াই নট মানে হলো ভি নট সাইন থিটা। এটা ভুলে গেলে আসলে কখনোই তুমি সূত্র বানাতে পারবে না। ওই মুখস্থর দুনিয়ায় আবারও তোমাকে স্বাগতম নিজেকে করে নিতে হবে। তো এখানে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি নিলাম। এখন তোমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো প্রথমে হয়তো ভি এক্স বের করা। সো প্লিজ ভি এক্স বের করি আমরা। ভি এর বদলে ভি এক্স লিখলাম। আমি আবারও মনে করে দিচ্ছি যেগুলো আদি ছিল সেই জায়গাটা ইউর বদলে তাহলে ভি এক্স নট লিখবো, এরপরে মাইনাস জিটি লিখলাম। এখন কথা হলো যখন একে সঠিক একটি উপায়ে লেখার চেষ্টা করব, এখানে আসলে কি ঘটে দেখো। মনে ছিল হয়তোবা তোমাদের যে এক্স অক্ষ বরাবর সমবেগে থাকে, এক্স অক্ষ বরাবর যেহেতু সমবেগে থাকে প্রাস, তার মানে এক্স অক্ষ বরাবর জি এর কোনো মান থাকে না। এটা তোমাকে মানতেই হবে, মনে রাখতেই হবে যদি তুমি সূত্র তৈরি করতে চাও। এভাবেই কিন্তু আমরা এস সমান ভিটি ব্যবহার করেছিলাম। তার মানে এখানে যেহেতু ভি এক্স অর্থাৎ আমি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ বের করতে চাচ্ছি, তাই কিন্তু জি এর মান আমার এখানে শূন্য লেখা উচিত। তাই আমি অ্যানাউন্স করে দিতে পারি যে ভি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা। এটা কিন্তু পুরো প্রাসের গতিপথের ক্ষেত্রেই সত্য। কেন সত্য? কারণ অলওয়েজ কিন্তু মানে মাটিতে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বস্তুটি কিন্তু ফ্লাই অবস্থায় থাকে এবং সে সামনের দিকেই যেতে থাকে। একটা কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার 2 নাম্বার কাজে আসি, সেটা হলো ভি ওয়াই। যখন ভি ওয়াই বের করতে চাবো, তো ঠিক আছে এটাকে আবার কনভার্ট করার চেষ্টা করি। তাহলে এখানে আসা যাক, আবার ভি ওয়াই এখানে আসে বললাম ভি ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে বুঝতেই পারতেছো, এখানে ভি এক্স নট লেখাটা উচিত হবে না, সেটা হলো ভি ওয়াই নট মাইনাস জিটি হবে। এরপরে ভি ওয়াই নটের মান হবে হলো ভি নট সাইন থিটা অ্যান্ড দেন মাইনাস জিটি। মনে রাখতে হবে যে ওয়াই অক্ষ বরাবর জি এর মান কখনোই বাদ যাবে না, কারণ আমরা জানি যে বস্তুটা যেহেতু উপরের দিকে ফ্লাই করতেছে, বুঝতেই পারতেছো উপরের দিকে সবসময় মাইনাস জি হয়, আর যদি নিচে পড়ে তাহলে প্লাস জি হয়। এইবার এই দুইটা তো আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম। তোমাদের যদি কারো মনে প্রশ্ন থাকে যে টি এর মানটা কি প্রশ্নে দেওয়া থাকবে কিনা, হ্যাঁ প্রশ্ন টি এর মানটা বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া থাকে। যদি দেওয়া না থাকে তাহলে আগের ভিডিওগুলোতে যে আমি উপায়গুলো বলেছি একটা আবার তাও মনে করে দিই, যে যদি কোনো কারণে এক্স এর মানটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা টি এর যে সূত্রটা লিখি সেটা হলো এক্স বাই ভি নট কস থিটা। এটা খুব সহজ একটা ব্যাপার, প্রয়োজনে বের করে নিবা। মাঝে মাঝে দেখা যায় অঙ্কের ক্ষেত্রে এক্স এর মানটা বসিয়ে দেয়। এখন এই ভি এক্স আর ভি ওয়াই তো পেয়ে গেলাম, তাহলে তাদেরকে যদি আমি অন্য একটা জায়গায় রিপ্রেজেন্ট করে আঁকার চেষ্টা করি আর মাঝে যদি আমি ভি আঁকার চেষ্টা করি, তাহলে যে ব্যাপারটা আসে সেটা দেখো, এখানে হলো ভি এক্স আর এটা হলো ভি ওয়াই। সো আমরা যেহেতু ভি বের করতে যাচ্ছি, খেয়াল করে দেখো তো ভি এক্স আর ভি ওয়াই পুরো প্রাসের ঘটনাতে কিন্তু অবশ্যই আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, মানে ভি এক্স আর ভি ওয়াই পরস্পরের সাথে 90 ডিগ্রিতে থাকে। ভেক্টরের মান নির্ণয়ের সূত্রটি তোমাদের হয়তো বা মনে আছে, সেটি হলো আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। সেই হিসাবে যদি আমি লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু আমার লেখা উচিত ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার দেন 2vx ভি ওয়াই, আর এখানে হলো cos আলফা মানে হলো 90 ডিগ্রি। আবার আমরা জানি যে cos 90 ডিগ্রির মান হলো 0, এটা মনে রাখতে হবে তোমাকে। যেহেতু cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে ওই পুরো অংশটাই কিন্তু বাদ হয়ে যায়। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি আসে দেখো, ভি এক্স স্কোয়ার
প্লাস ভি ওয়াই স্কোয়ার। এই যে জিনিসটা, এটাই হলো আমাদের লব্ধি বেগের সমীকরণ, অর্থাৎ টি সময় পর হ্রাসের গতিতে বিদ্যমান কোনো বস্তুর বেগের সমীকরণ। যারা সূত্রটি বুঝে করার, এই যে আমি যে বুঝাইলাম এটার দিকে খেয়াল করলা, তারা নিশ্চয়ই কখনো এই ঘটনাটি আর মুখস্থ করবে না, খুব সহজে বের করতে পারবে। এখন আমি দ্বিতীয় প্রশ্নে আসবো, সেটা হলো এই বিটার মানটা আসলে কত। এই বিটার মানটা কখনোই আসলে আগেরটার সমান থাকে না। এবার হলো আমাদের বিটা এর মান নির্ণয় করতে হবে। বিটা এর মান নির্ণয় করতে হলে তোমাকে এই চিত্রের দিকে একটু খেয়াল করতে হবে। খেয়াল করো যে Vx ছিল, Vy ছিল। আপেক্ষিকতা জিনিসটা যদি কেউ বুঝে থাকো যে আসলে চিত্রগুলো কিভাবে আঁকা হয়, তাহলে একটু বলি যে এই যে চিত্রটাই Vx কে আমি এখানে নিয়ে যেতে পারি, এটা একটা কথা। অথবা এই জায়গাটা, এই যে জায়গাটা, সেখানে কিন্তু আমি আলফা তো জানি আমরা, এখানে বিটাটা নেই। তোমরা যেহেতু ভেক্টরের সূত্র ভালো জানো, ভেক্টরের সামান্তরিকের সূত্র জানো, আমি সামান্তরিকের সূত্র ব্যবহার করে এখানে বিটার মানটা নির্ণয় করে দিই, আলফা যেহেতু আমরা জানি। তাহলে দেখো আমি এক্স অক্ষের সাথে বিটা দিয়েছি, যেহেতু আমাদের এক্স অক্ষের সাথেই বিটা, তাহলে tan বিটা ইজ ইকুয়াল টু ভেক্টরের সূত্র অনুযায়ী যার সাথে কোণ থাকে সে আগে লিখে নিতে হয়। আমি এখানে লিখে নিলাম। লেখার পরে আমি উপরে লিখবো হলো Vy sin 90 ডিগ্রি ভেক্টরের সূত্র, আর এখানে হবে কত Vy cos 90 ডিগ্রি। তোমরা এটা ভালো মতোই জানো ভেক্টরের সূত্র। তাহলে এখানে বিটা ইজ ইকুয়াল টু যে জিনিসটা আসছে হলো tan ইনভার্স, এন্ড উই নো দ্যাট cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হলো 0। তাহলে sin 90 এর মান কত, 1। তাহলে এখানে থাকতেছে কত, Vy ডিভাইডেড বাই Vx। দেখো খুব চমৎকার ভাবে বিটা এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। যেমন এখানে থিটা এর মান জানলাম, ঠিক একইভাবে বিটা এর মান জানলাম। আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে ক্রিকেট খেলার ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাচ্ছে, ফুটবল খেলার ক্ষেত্রেও ব্যবহার করা যাচ্ছে কিছু সময় পর। ফিজিক্স আবারও বলছি, চিন্তার বিষয়, চিন্তা করো, আরো অনেক প্রতিপাদন ইচ্ছা করে একটা নতুন ঘটনার ক্ষেত্রে তৈরি করা যায়, হয়তো বা কোনোদিন আবার তৈরি করব, কোনোদিন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, খুব শীঘ্রই কিছু জটিল সমাধানও আসবে। তো আজকের মতো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।